মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, অর্থাৎ এর আগে ডোনাল্ড লু যে দায়িত্বে ছিলেন সেই জায়গায় তিনি এখন আছেন। তো সেই বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিটি 3 দিনের সফরে এসেছেন ঢাকা, আপনারা সবাই জানেন। তার এই সফরের মধ্য দিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশকে কেন্দ্র করে ভূ রাজনীতির গতিপথ, নানান বিষয়ে আগামীর একটি পথ নির্দেশনা পাওয়া যেতে পারে, এমনটাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক থেকে শুরু করে গণমাধ্যমে নানান ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ উঠে আসছিল। কিন্তু তার সঙ্গে সফরের প্রথম দিনেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে যে বৈঠক হলো, সেই বৈঠকটি অনেক বেশি রহস্যময় হয়ে উঠেছে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি যখন ব্রিফিং করছিলেন, সাংবাদিকদের যে প্রশ্নগুলো ছিল তার প্রায় প্রত্যেকটাই তিনি অস্বীকার করে যাচ্ছিলেন। তার চোখ মুখে একটা উৎকণ্ঠা ফুটে উঠছিল। আসলে কি হয়েছে বৈঠকে, কি হয়েছে বৈঠকে আমরা শুধু অনুমান করতে পারি। এবং তার এই সফর কি কারণে, সেটি তো বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের যে বক্তব্য, তিনি যে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন তাতেই স্পষ্ট হয়ে ওঠে। তিনি তার টুইটার পোস্টে বলছেন যে আমার বন্ধু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তার এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে চীন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যে সখ্যতা, মিয়ানমারের মধ্য দিয়ে, রাখাইনের মধ্য দিয়ে চীনের অর্থনৈতিক করিডোরে যে বাংলাদেশের যুক্ত হতে যাওয়া, সেটি সহ আরো অনেক ইস্যুতে কথা বলতেই সার্জিও গোর ঢাকা এসেছেন, এটা নিশ্চিত। এতে কোনো ধরনের ভুল নেই। পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু তো রয়েছে। এখন বৈঠকে কি হয়েছে তা আমরা অনুমান করতে পারি। প্রেস ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বগুলো শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই, এখান থেকে স্পষ্ট হয়ে উঠতে পারে। আগেই বলেছি, সাংবাদিকদের প্রায় প্রত্যেকটি প্রশ্নের উত্তর তিনি না সূচক জবাব দিয়েছেন। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে চীনের যে করিডোরের প্রস্তাব বাংলাদেশের উদ্দেশ্যে, সেটি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে তিনি বললেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, এবং খানিকটা ক্ষিপ্ত হয়ে উঠছিলেন তিনি। প্রশ্ন করা হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সরাসরি বললেন না। ভারত নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তার জবাবেও বললেন না। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, নানান পর্যায় থেকে উদ্বেগ সৃষ্টি করা হচ্ছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, উত্তরে ডক্টর খলিল বললেন না। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সেক্ষেত্রেও তিনি বললেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। যখন প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তখন বেশ ক্ষিপ্ত হয়ে উঠলেন। ক্ষিপ্ততার সঙ্গে তিনি উত্তর দিলেন না, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেন ক্ষিপ্ততা, কেন তিনি ক্ষুব্ধ হয়ে উঠলেন, এর মধ্য থেকে আমরা অনেক কিছু ধারণা করে নিতে পারি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে বিএনপি সরকার গঠনের প্রায় 6 মাস হতে চলল, সেখানে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি এবং তার সাথে যুক্তরাষ্ট্রের যে এনগেজমেন্ট, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। সেই বিষয়টিও এড়িয়ে গিয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে বললেন এই বিষয়ে সবসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হয়, প্রথম দিন থেকে আমাদের সম্পর্ক ভালো দেশটির সঙ্গে, এই স্পষ্ট কোনো জবাব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের ভিতর দিয়ে রাখাইনকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে যে করিডোরের কথা বলা হচ্ছিল, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তখনও তিনি খানিকটা ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন এটা স্রেফ গুজব, যুক্তরাষ্ট্র কখনো করিডোর চায়নি, এটি আপনারা গুজব ছড়িয়েছেন। গুজব যদি হয়ে থাকে, ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসন আমলে পুরো 1 বছর বা তারও অধিক সময় নিয়ে যে এই করিডোর নিয়ে আলোচনা বিতর্ক, সেগুলো কি সবই গুজব। এবং তিনি করিডোর শব্দটা যদিও কখনো উচ্চারণ করেননি, বলছিলেন যে রাখাইনের মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে একটি মানবিক চ্যানেল। আরে মানবিক চ্যানেল আর করিডোর, এর ব্যাখ্যা তো অনেক হয়েছে। কিন্তু তিনি এখনো ক্ষুব্ধ হয়ে উঠলেন। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বলেছেন প্রকাশ্যে যে নো ব্লাডি করিডোর, সেই কথাও কি তিনি গুজবের ভিত্তিতেই বলেছিলেন? যাই হোক,
সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছিল যে আকসা বা জিসোমিয়া নিয়ে কোনো কথা হয়েছে কিনা। আপনারা জানেন যে আকসা হলো যুক্তরাষ্ট্রের সাথে তার মিত্র বা অংশীদার দেশগুলোর একটি পারস্পরিক লজিস্টিক এবং রসদ সহায়তা চুক্তি। এই চুক্তির মাধ্যমে সামরিক প্রশিক্ষণ, যৌথ অভিযান, শান্তিরক্ষা মিশনে জ্বালানি, খাদ্য পরিবহন এবং সরঞ্জাম লেনদেনের বিষয়গুলো থাকে। সেটি তিনি বললেন এই বিষয়ে কোনো কথা হয়নি। জিসোমিয়া নিয়ে প্রশ্ন করা হলো, সে বিষয়ে বললেন এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। জিসোমিয়া আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আর এক রাষ্ট্রের সামরিক গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি দ্বিপাক্ষিক চুক্তি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন চাপ দিয়ে আসছে এই দুই চুক্তি করার জন্য আওয়ামী লীগ থাকতে, কিন্তু আওয়ামী লীগ সেটি বারবার অ্যাভয়েড করে যাচ্ছিল, শেষ পর্যন্ত করেনি এবং সেই চাপ এখনো রয়েছে। যাক, এই বিষয়গুলো তো উঠার কথা, উঠেছে নিঃসন্দেহে, কিন্তু তিনি বলছেন না, কোনো আলোচনা হয়নি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে ডিফেন্স কোঅপারেশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে তিনি বললেন এটি ডিফেন্স মন্ত্রণালয়ে জিজ্ঞাসা করুন, সরাসরি কোনো কথা বললেন না। এনার্জি কোঅপারেশন নিয়ে কথা বললেন, তিনি বলছেন এই বিষয়ে সহযোগিতা আমরা সব জায়গায় চাই, এটি বিশেষ কিছু না। ভালো কথা। প্রশ্ন করা হলো সাংবাদিকদের পক্ষ থেকে বাংলাদেশ প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের জন্য বিড করেছে, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে। উত্তর, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। সাংবাদিকরা একটা পর্যায়ে বলে উঠলেন যে আসলে তাহলে কি নিয়ে আলোচনা হয়েছে। সার্জিও গোর্জে 3 দিনের সফরে এলেন এবং তিনি এই অঞ্চলের দায়িত্বে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন ডক্টর খলিল, তার সাথে এই বৈঠকটি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইভেন প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠক হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ। তো সাংবাদিকরা বলেন যে আসলে তাহলে আজকের বৈঠকের ফোকাসটা কি ছিল, সরাসরি জিজ্ঞেস করলেন সাংবাদিকরা। কি করলেন ডক্টর খলিল? বাধ্য হয়ে অনেক কষ্টে খানিকটা হেসে এগুলো উড়িয়ে দিলেন। অর্থাৎ সার্জিও গোরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর যে বৈঠক, সেই বৈঠকে নিঃসন্দেহে ফলপ্রসূ কিছু হয়নি। অনেক বিষয় তোলা হয়েছিল, এটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি, কিন্তু কোনো বিষয়ে মুখ খুলতে চাননি। হ্যাঁ, সব বিষয়ে মুখ খুলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু এই যে সব বিষয় আবার এড়িয়ে যাওয়া, প্রত্যেকটা বিষয় এড়িয়ে যাওয়া, এটি অনেক বড় প্রশ্নবোধক চিহ্ন এবং সেখানেই রহস্য। এবং ডক্টর খলিলের যে জেস্চার, যেই মুখভঙ্গি, তাতে আমরা মোটামুটি ধরে নিতে পারি সেখানে অপ্রীতিকর অনেক কিছু হতে পারে। যদিও সার্জিও গোর বৈঠক শেষে তার এক্স অ্যাকাউন্টে টুইট করেছেন যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইতিবাচক। তাহলে সে অনেক বিষয়গুলো কি? আর সার্জিও গোরের এই মন্তব্যটা তো অবশ্যই কূটনৈতিক ভাষা। অতএব আমরা অন্ধকারে রয়েছি, কিছুই বুঝতে পারছি না। অন্ধকারে থাকলেও আমাদের জন্য সম্ভবত কোনো অশনি সংকেত। গতকাল এই প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হলেন ভারতের রাষ্ট্রদূত, যিনি মন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশে নিয়োগ পেয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত, এবং যিনি ভারতের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কালকে এই মিটিং এ কি আলোচনা হলো, বাংলাদেশের মিডিয়া অ্যাজ ইউজুয়াল খুবই গতানুগতিক রিপোর্ট করেছেন এবং আমার সূত্রের মাধ্যমে যা জানতে পেরেছি, মিডিয়ায় আমি তার কোনো রিফ্লেকশনই দেখিনি। কালকে যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন মিস্টার হুমায়ুন কবির। দীনেশ ত্রিবেদী বলেছেন যে মাঝে মধ্যে মিস্টার হুমায়ুন কবির ভারত সম্পর্কে এমন এমন উক্তি করেন যা দিল্লির জন্য খুবই অস্বস্তিকর, কিন্তু তার আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ এ কারণে জানায়নি, কারণ সেক্ষেত্রে হয়তো দুই দেশের সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব পড়তে পারত। তিনি এই ধরনের মন্তব্য আশা করেন না। এক্ষেত্রে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন যে সে আসলে পররাষ্ট্র বিষয়ে অতটা অভিজ্ঞ নয় এবং তার উচ্চারণ, বিশেষ করে যে সিলেটি ভাষায় ইংরেজি বলেন, সেই উচ্চারণের কারণে অনেক সময় তিনি যা বলতে চান রিসিভিং এন্ডে সেটা হয়তো ভিন্ন মানে হয়ে দাঁড়ায়। তো এই বিষয়টিকে গুরুত্বের সাথে না দেখবার জন্য অনুরোধ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে গঙ্গার পানি চুক্তি নিয়ে। এবছরে গঙ্গার পানি চুক্তি শেষ হয়ে যাবে এবং নতুন করে ভারত চুক্তি করবে কিনা, কি শর্তে চুক্তি করবে, এই নিয়ে আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে তাতে এখন মনে হচ্ছে যে
ভবিষ্যতে গঙ্গার পানি চুক্তিটা আসলে কিছুটা অনিশ্চিত। কারণ তিনি বলেছেন যে জলবায়ু পরিবর্তন জনিত কারণ এবং গঙ্গার যে বর্তমানে যে পানি প্রবাহ সেটা আগের তুলনায় কম, সো এই কারণে হয়তো আগের মতো পানি চুক্তি করা যাবে না, কিংবা বেশ অনিশ্চয়তা। এই প্রসঙ্গে তিনি পাকিস্তানের সিন্ধু নদীর যে চুক্তিটা বন্ধ করে দিয়েছে ভারত, সেই ইস্যুটাও তুলেছেন এবং বলেছেন যে ভারতের বর্তমানে এই পানি বিষয়ক একটা স্ট্যান্ড আছে। এবং তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার খুব মনে ধরেছে, যে জল এবং রক্ত একই সাথে প্রবাহিত হতে পারে না। এর দ্বারা তিনি ইন্ডিকেট করেছেন যে সন্ত্রাসবাদ এবং এই যে পানি ডিস্ট্রিবিউশন একসাথে হবে না। বাংলাদেশ সরকারকে এর আগে ভারত সরকার কিন্তু 58 পৃষ্ঠা একটা রিপোর্ট দিয়ে বিভিন্ন স্থানে কোথায় কোথায় জঙ্গিরা অপারেট করছে এটা ডিটেলস দিয়েছিল, কিন্তু আজ অবধি বাংলাদেশ সরকার তেমন কোনো স্টেপ নেয়নি এই জঙ্গিবাদ নিয়ন্ত্রণে। সে কারণেই বলেছে যে একদিকে আপনি সন্ত্রাস উৎপাদন করবেন, সন্ত্রাসবাদ রপ্তানি করবেন, আবার আশা করবেন ভারত থেকে জল, তো এই দুটা প্যারালালি চলতে পারে না। চীনের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে তিস্তা ব্যারেজ যে পরিকল্পনা, তারা এই ব্যারেজটা নির্মাণ করবে, ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, যে কোনো দিন কাজ শুরু হবে, এটি নিয়েও কিন্তু দীনেশ ত্রিবেদী আলোচনা করেছেন এবং জানতে চেয়েছেন। মোংলা পোর্ট নিয়েও কথা হয়েছে। মোংলা পোর্ট স্ট্র্যাটেজিক্যাল কারণে এমন একটা জায়গায় অবস্থিত যে এটা যদি চীন অপারেট করে তাহলে সেটা ভারতের জন্য অস্বস্তিকর। এদিকে চীনের পক্ষ থেকে বারবার বাংলাদেশ সরকারকে তাড়া দেওয়া হচ্ছে যে কবে তারা মোংলা পোর্টের কাজ শুরু করবে। আজকে যে খবরটা পেলাম তাতে মনে হয়েছে যে বাংলাদেশ সরকার এই মোংলা পোর্টের ব্যাপারে একটু গো স্লো নীতি নিয়েছে, যে কারণে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব আজ অবধি এই চীনা দূতাবাসের একাধিক রেসপন্স যে তারা একটা মিটিং করতে চায়, কিন্তু সেই মিটিংটার জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি। চীন মিয়ানমার বাংলাদেশের ব্যাপারে যে করিডোরটার আলোচনা হয়েছে, চীনে তারেক রহমান যে আলোচনা করেছেন সেই বিষয়টিও উঠে এসেছিল আলোচনায়। আপনাদের মনে আছে যে কদিন আগে আমি মালয়েশিয়ায় মালাক্কা প্রণালীর পাশে দাঁড়িয়ে কয়েকটা এপিসোড করেছিলাম। এই মালাক্কা প্রণালীটা হলো যে আমাদের প্রশান্ত মহাসাগর এবং ভারতীয় মহাসাগরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত রুট, এবং এটা সাউথ চীন সি এবং ইন্ডিয়ান ওশানকে কানেক্ট করেছে। কোনো কারণে যদি মালাক্কা প্রণালীটা বন্ধ হয়ে যায়, তখন যদি এই চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরটা থাকে, তখন সেই রুটটা চীন ইউজ করতে পারে। এটা ভবিষ্যতের কথা ভেবে চীন কিন্তু এটা করেছে। এছাড়া ব্রিক্সে তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়েও আলোচনা হয়েছে, এবং ব্রিক্সে যাওয়া না যাওয়া নিয়ে তারেক রহমান আসলে পড়েছে অনেকটা উভয় সংকটে। গেলেও সমস্যা, হয়তো আমেরিকা মাইন্ড করবে, আবার না গেলেও এই বৃহৎ একটা সম্মেলনকে মিস করবে বাংলাদেশ, সেখানে যাওয়াটা তারেক রহমানের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশ বলেছে যে এখনো তারা এই ব্যাপারে ফাইনাল কোনো ডিসিশন নেয়নি। দীনেশ ত্রিবেদী বলেছেন যে প্রতিবেশী হিসেবে আমরা যদি বাংলাদেশের হাত ধরে না হাঁটি তাহলে পুরো সাউথ এশিয়ার স্থিতিশীলতা বিনষ্ট হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই বৈঠক চলাকালে দুইবার ডক্টর খলিলুর রহমান টেলিফোনে তারেক রহমানের সাথে কথা বলেন। তো এটাই ছিল মূলত আলোচনা। এর মধ্যেই নতুন করে আবার আলোচনায় ডক্টর ইনুস, তিনি এখন ইনুস সেন্টার টাকা দিয়ে ফরমায়েশি রিপোর্ট ছাপাচ্ছে বাংলাদেশের নিউজ পেপারে, এবং সেখানে বলা হচ্ছে যে আগামীতে রাষ্ট্রপতি করলে যে পৃথিবীতে মানে যিনি এই চিফ অ্যাডভাইজার হিসেবে যখন দায়িত্ব পালন করেছেন, তিনি নাকি সফল রাষ্ট্রনায়ক হিসেবে দেশ চালিয়েছেন এবং এটার জন্য পৃথিবী জুড়ে তার ভীষণ প্রশংসা, এবং তাকে রাষ্ট্রপতি করা মানেই যে মানে সারা পৃথিবী একেবারে বাংলাদেশের উপরে ঝাঁপিয়ে পড়বে আর কি, যে দারুণ একটা কাজ করেছে। মানে ইনুস সেন্টার নির্লজ্জের মতো নেমেছে। এদিকে ডক্টর ইনুস মনে করছেন যে তারেক রহমান তার সাথে বেইমানি করেছে, কারণ লন্ডন বৈঠকে তারেক রহমান তাকে কথা দিয়েছিল যে তারেক প্রধানমন্ত্রী হলে তিনি যদি শারীরিক মানসিকভাবে সক্ষম থাকেন তবে তাকে রাষ্ট্রপতি করবেন। তো সেই ডক্টর ইউনূস এখন তার সাথে বেইমানি করছেন তারেক রহমান, তাই তিনি এনসিপি এবং জামাতকে বলছেন তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনে নামতে, এবং বলছেন যত টাকা লাগে সব ডক্টর ইউনূস অ্যারেঞ্জ করে দেবে। সো একদিকে তিনি রাষ্ট্রপতি হতে চাচ্ছেন, রাষ্ট্রপতি যদি না হতে পারেন তিনি তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলনের পরিকল্পনা করছেন, এবং তিনি মনে করেন যে তারেক রহমান তাদের সাথে বেইমানি করেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না, গণভোটের যে রায় সেটি মানছেন না। তো এই সব মিলিয়ে তিনি আবার নতুন করে আলোচনায় আসছে। কিন্তু বিএনপির ভেতরে একটা প্রচন্ড চাপ রয়েছে তারেক রহমানের উপরে যেন দলের বাইরে কাউকে রাষ্ট্রপতি না করা হয়, এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হয় তাহলে তারেক রহমানের জন্য সেটা
আত্মঘাতী একটা সিদ্ধান্ত হবে এবং ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েই তিনি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করবেন। তিনি সবসময় বলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে, অর্থাৎ তিনি নানা রকমের ষড়যন্ত্র করছেন। এবং এই যে আজকে সার্জিও গোর এলেন, এই সার্জিও গোরের সাথে দেখা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন ডক্টর ইউনূস। আমি জানি না শেষ পর্যন্ত তিনি দেখা করতে পারবেন কিনা। সার্জিও গোর এসেছেন 3 দিনের সফরে, তার প্রকাশ্য এজেন্ডা রয়েছে 8টা, আর তার হিডেন এজেন্ডা রয়েছে 12টা। মোট 20টা এজেন্ডা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন। তার মধ্যে ইনক্লুসিভ পলিটিক্স, এই যে আইসিটির বিচারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। হিউম্যান রাইটস ওয়াচ তারা বলেছে যে এখানে যে আইন, আন্তর্জাতিক আইনের যে মানদণ্ড সেটা বজায় রাখা হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়েও সার্জিও গোর কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে সার্জিও গোর বৈঠক করতে চান, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া মেলেনি। সার্জিও গোরের পুরো সফরের উপরে আমার নিউজ টিম নজর রাখছে। আমরা সময় মতো আপনাদের বিস্তারিত জানাবো। আর